আজকে পড়ব মেজর হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স, এমএসসি। তো এমএসসির সঙ্গে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি, হয়নি? আমরা জি পরিচিত স্যার। হয়ে গেছি। কিভাবে হয়ে গেলাম যে একটা ম্যাক্রোফেজ কি বলে যে ফ্যাগোসাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টেড সেল যখন একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে কি ইনগাল করে তাকে ভেঙে দিচ্ছে, দিয়ে স্মল পেপটাইডে পরিণত করতেছে। তারপর সেটা আবার এমএসসি 1 এবং 2 এর সঙ্গে বাইন্ড করে সেটা আবার সেল সার্ফেসে আসতেছে। সেল সার্ফেস থেকে আবার কি হচ্ছে, সেখানে টি সেল রিসেপ্টর তাকে রিকগনাইজ করতেছে থ্রো টি সেল রিসেপ্টর, যার ফলে হেল্পার টি সেল তখন অ্যাক্টিভেশন হচ্ছে। আরেকদিকে হচ্ছে তোমার সাইটোটক্সিক টি সেল, সেও অ্যাক্টিভেশন হচ্ছে। হয় একদিকে মেমোরি সেল হচ্ছে, আরেকটা হলো ইফেক্টর সেল হচ্ছে, তাই তো? তো সেখানে কি হচ্ছে, ইফেক্টর সেল কি হচ্ছে, তোমার বি সেল অ্যাক্টিভেশন হয়, প্লাজমা সেল হচ্ছে, সেখান থেকে অ্যান্টিবডি হচ্ছে। আরেকদিকে হচ্ছে মেমোরি সেল হচ্ছে, তাই তো? তো এখানে তাহলে আমরা MS1 এবং 2 পেয়েছি, এই একটা জানছি আমরা। এমএসসি রেজিস্ট্রেশন এটা জানছি। তো এগুলো নিয়েও কিছুটা আলোচনা হবে, ওই আগের জিনিসগুলোই। পাশাপাশি এমএসসি আমরা একটা কি গত ক্লাসে বললাম কি, এমএসসি ওটাই তোমার ওই যে বাবাকে মাকে নিজের কি মানে সেল ফোনটা এটা চিহ্নিত করার জন্য, ট্রেনিং প্রাপ্তর জন্য তোমার এমএসসি লাগতে, তাই তো? আবার যখন আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশন করি বা টিস্যু গ্রাফটিং করি, তখনও এখানে কিন্তু ওই যে মেজর হিস্টো কম্পারেটিভিটি কমপ্লেক্স এখানে আসে। এটা যদি ম্যাচিং করা না হয় তাহলে গ্রাফট রিজেকশন হবে। হুম, ঠিক আছে। তো এখানে একটা রোল আছে। আবার কিছু আছে তোমার হলো এমএসসির জন্য তোমার হলো অটোইমিউন ডিজিজ হয়। তিনটা জিনিস হয় এখানে তাহলে। একটা অ্যান্টিজেন প্রেজেন্টেশন একটা করা, অ্যান্টিজেন প্রেজেন্টেশন না, অ্যান্টিজেন রিকগনিশন হেল্প করবে। তারপরে হলো তোমার এই যে, আচ্ছা আরেকটা হলো যে এই যে মেজর মেজর হিস্টো কম্পারেটিভিটি কমপ্লেক্স, এর জন্য হয় কি, আহ এই যে এগুলোর মধ্যে অনেকগুলো ভাগ আছে, অনেক ভাগ আছে। তার মধ্যে তোমার হলো কিছু জন্য কিছু এমএসসি আছে যেগুলোর জন্য তোমার ভিগোরাস একবারে মানে গ্রাফট রিজেকশন র্যাপিডলি হবে, ঠিক আছে? এইগুলোকে বলি মেজর হিস্টো কম্পারেটিভ কমপ্লেক্স। আবার কিছু তোমার এমএসসি মনে করে আছে যেগুলোর জন্য এগুলো টিস্যু তোমার রিজেকশন হবে, কিন্তু এগুলো স্লোলি হবে। হুম, ওগুলোকে বলা হয় মাইনর হিস্টো কম্পারেটিভিটি কমপ্লেক্স। এবং এই জিনিসগুলো পাওয়া যায় তো আগে, আগে ধারণা করা হয়তো যেগুলো তোমার ডব্লিউএসির ডব্লিউএসও যে গ্লাইকোপ্রোটিন আছে সেইখানে তার বিপরীতে অ্যান্টিজেন তৈরি হতো, যার ফলে ওর নাম হয়তো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, আগে বলা হতো, এখন আর বলা হয় না। যাই হোক, এই ওভারঅল জিনিসটা এটাই। তাহলে এগুলো আমরা এখন আলোচনা করি। আচ্ছা, হিস্টো, হিস্টো মানে তোমরা অবশ্যই জানো, আগেই জানছো, হিস্টো মানে টিস্যু, হিস্টো মানে টিস্যু। আর কম্পারেটিবিলিটি মানে হলো মিসিং, ম্যাচিং। হুম, টিস্যু ম্যাচিং করা হয়, কখন করা হয়? বিশেষ করে তোমার এই গ্রাফটের জন্য করা হয়, তাই তো? এবং কতগুলো আছে, দেয়ার আর মোর দেন 30 হিস্টো কম্পারেটিভিটি অ্যান্টিজেন হুইচ আর ডিসিমিলার এবং দ্য ইন্ডিভিজুয়াল অফ সেম স্পেস। যেমন স্পেস বলতে কি, যেমন হিউম্যান স্পেস, এদের মধ্যেই এক পার্সন থেকে আরেক পার্সনের কিন্তু এটা ভ্যারি করে, ঠিক আছে? এবং সংখ্যা কত, মোর দেন 30 অ্যান্টিজেন। এবং এই যে এই 30 এর মধ্যে আবার, এবং দ্য হিস্টো কম্পারেটিভ কমপ্লেক্স সাম কজেস ভিগুয়াল গ্রাফিটেশন, র্যাপিডলি গ্রাফিটেশন করে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে মেজর হিস্টো কম্পারেটিভিটি কমপ্লেক্স। আবার কিছু আছে বাকিগুলো, the rest are called minor histo complex complex. কি জন্য? Because they can induce a weak immune response and that can then result in slow rejection in graft. Graft rejection করতেছে কিন্তু স্লোলি করতেছে ডিউ টু উইক ইমিউন রেসপন্স। এই হলো তোমার মেজর হিস্টো কম্পারেটিভ কমপ্লেক্স এবং মাইনর হিস্টো কম্পারেটিভ কমপ্লেক্স। এখন এটুকু বুঝলাম। আচ্ছা, এখন হিস্ট্রি আমরা একটু জানি, সামান্য একটু হিস্ট্রি জানবো। হিস্ট্রিটা কি,
এই যে এমএসসি প্রোটিনটা প্রথম ডিসকভার হয় হলো 1950-এর দশকে। হ্যাঁ, এই সময় তোমার ডিসকভার হয় এবং তখন মনে করা হয় থেকে যে যদি কাউকে মাল্টিপল বারবার ব্লাড যদি ট্রান্সফিউশন করা হয়, হয়তো মনে করো অ্যানিমিয়া হয়েছে বা লিউকেমিয়া হয়েছে, যে কারণেই হোক না কেন, বারবার তাকে ব্লাড দেওয়া হয়েছে, মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন, তাহলে মনে করা হয় কি তার বিপরীতে থেকে অ্যান্টিবডি তৈরি হবে। এবং এই অ্যান্টিবডি তৈরি হবে কার বিপরীতে? ডব্লিউবিসির যে সার্ভিসে গ্লাইকোপ্রোটিন থাকে, তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো, সেইখানে এই যে গ্লাইকোপ্রোটিন এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। যেহেতু তোমার ডব্লিউসিতে এই যে ডব্লিউসির গ্লাইকোপ্রোটিন এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ওই জন্য নাম হলো ডব্লিউসি, আরেকটা নাম হলো লিউকোসাইট, তাই তো? ওই জন্য নাম হলো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এটা বলা হয়তো আগে বলা হয়তো 1950-এর দশকে। তবে পরে দেখা গেল যে এই যে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন শুধু ডব্লিউসির মধ্যেই থাকে না, এটা তোমার থাকে অল নিউক্লিয়েটেড সেল, যত আমাদের বডিতে যত নিউক্লিয়েটেড সেল আছে সেখানেই এটা পাওয়া যাবে। যা বলে এখন এই জন্য এটাকে বলা হয় মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। অ্যাকচুয়ালি এই সেলে এবং এমএসসি জিনিসটা একই। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু পরে নেই। Human MSC protein were discovered during 1950 century. Person who receives multiple blood transfusion develop antibody against glycoprotein on surface of WBC of other person. These surface glycoprotein are called human leukocyte antigen. ঠিক আছে? আচ্ছা। Later it was found that ASL is present on surface of all nucleated cells. তাহলে বুঝলে তো? তারপরে দেখো এটা এখন আমি পড়তেছি না, এটা থাক। এটা এই যে নিচের এটা দেখো, এবং এই যে টিস্যু ম্যাচিং করি গ্রাফটের করার আগে, এই জন্য করি কি, এটা ডিপেন্ডস অন টিস্যু কম্প্যাটিবিলিটি, ডিপেন্ডস অন এই সেলে, এই জন্য এটাকে বলা হয়তো হিস্টোকম্প্যাটিবল মলিকিউল এখন বলা হয়। অ্যাকচুয়ালি এই সেল এবং এমএসসি প্রোটিন দুটো একই জিনিস। এই জন্য পরীক্ষায় যদি এই সেলে আসে অথবা এমএসসি প্রোটিন আসে, যেভাবে আসে টার্মটা আসুক না কেন, তোমার এখন থেকে টার্মটা যদি তোমরা জানতে পারো, তাহলে তোমাদের পরীক্ষার কোশ্চেন অ্যান্সার করার সুবিধা হবে। ঠিক আছে? অনেক সময় দেখা গেলো যে টার্মগুলো না জানলে তখন দেখা যায় এটা যে কোন কোশ্চেন আসলে আমি বুঝতেছি না, বুঝতে পারবে না, কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। এই জিনিসটা এতক্ষণ হিস্ট্রিটা এটা জানলাম। এখন আমরা আসল ক্লাসে আসি যে এমএসসি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স কাকে আমরা বলি? MHC are the genes that govern the production of major histocompatibility antigen on cell surface. MHC কিন্তু একটা জিন, কিন্তু এই জিনটাই তোমার নিয়ন্ত্রণ করে তোমার এই MHC অ্যান্টিজেন, এটা থেকে নিয়ন্ত্রণ করে, এটাকে বলা হয় MHC। আমরা আরেকভাবে বলতে পারি যে ক্লাস্টার অফ জিনস প্রেজেন্ট ইন শর্ট আর্ম অফ ক্রোমোসোম 6 is called MHC। আমরা সাধারণত এটা বললেই হবে। এবং তাহলে ডেফিনেশন অনুযায়ী আমরা জানতে পারলাম এটা থাকে কোথায়? হিউম্যানে শর্ট আর্ম অফ ক্রোমোসোম 6। এমসিকিউ তো আসে এটা, আর বাইবা জল তো তোমার এটা জানতেই হবে। তাহলে আমরা ডিফাইন কিভাবে করতে পারি? দিস আর দ্য জিনস দ্যাট গভর্ন দ্য প্রোডাকশন অফ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি অ্যান্টিজেন অন সেল সার্ফেস। যে জিনের মাধ্যমে এই যে এমএসসি অ্যান্টিজেন তৈরি হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করতেছে, এটাকে বলা হয় এমএসসি জিন। আরেকটা বলতে পারি, তো তাহলে তোমরা এইটা ফলো করো, দি ক্লাস্টার অফ জিনস প্রেজেন্ট ইন শর্ট আর্ম অফ ক্রোমোসোম 6 ইজ কল্ড এমএসসি। এবং এটা নিয়ন্ত্রণ করতেছে তোমার এমএসসি অ্যান্টিজেন, তোমার হলো তৈরি করছে, এটাকে নিয়ন্ত্রণ করতেছে। থাকে কোথায়? শর্ট আর্ম অফ ক্রোমোসোম 6। আচ্ছা, এখন এত আগে বললাম এমএসসি, এবারে পড়বো এমএসসি অ্যান্টিজেন। লাগাই দিলাম অ্যান্টিজেন। অ্যান্টিজেন কি? আগেটা ছিল জিন,
তাহলে এখন বলবো যে প্রোডাক্ট অফ দ্য জিন অফ এমএসসি ইজ কল্ড এমএসসি অ্যান্টিজেন অর এমএসসি মলিকুল। ঠিক আছে, আগেরটা বলা হলো যে জিনটা কন্ট্রোল করবে এমএসসি অ্যান্টিজেন তৈরি করাতে, আর ওই জিন যে তৈরি করলো এমএসসি অ্যান্টিজেন সেটাকে বলা হচ্ছে এমএসসি অ্যান্টিজেন। তাহলে জিনটাকে বলতেছি এমএসসি, আর ওই জিনটা যে প্রোডাক্টটা তৈরি করলো তাকে বলতেছি আমরা এমএসসি অ্যান্টিজেন অথবা এমএসসি মলিকুল অথবা এই সেলে অ্যান্টিজেন। ঠিক আছে, ঠিক আছে, বুঝলা তো? হ্যালো, স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে জিনটাকে বলতেছি এমএসসি। আমরা বলি যে এমএসসি বলো, এমএসসি ডিফাইন করো আর এমএসসি অ্যান্টিজেন ডিফাইন করো। তাহলে শর্টলি এইটা বলতে হবে, কিন্তু আমরা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করি আর রিটেন তো আসবেই। স্যার আবার জয়েন করলে ভালো হবে স্যার। আবার জয়েন শোনা যাচ্ছে না? মানে লগ আউট করে দেবে স্যার এখনই। কি সমস্যা হচ্ছে? স্যার টাইম আউট হয়ে গেছে স্যার, টাইম আউট। টাইম আউট হয়ে গেছে। কালকে অবশ্য ওনাকে বললাম আমি, যে এই জিনিসটা স্যার আনমিউট করেন স্যার। স্যার আচ্ছা, তাহলে এখন ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এই এমএসসি অ্যান্টিজেনকে আমরা ভাগ করব তিন স্যার ভাগে। স্যার স্যার একটু স্যার, স্যার 1 মিনিট অপেক্ষা করে শুরু করলে স্যার ভালো হবে স্যার। কেন? স্যার ওই যে পার্টিসিপেন্ট তো স্যার মানে লগ আউট হয়ে যায় তো স্যার, নতুন করে আবার লগ ইন করতে হয়, এই জন্য স্যার একটু সময় লাগে স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার 1 মিনিট সময় দিলে ওই 50 জন জয়েন করে ফেলছে তো স্যার। হুম, ঠিক আছে। আজকে কি নেপালি নাই নাকি? আগে তো প্রথমে নাম দেখতাম নেপালিদের। কি নামটা ভুলে স্যার গেলাম। আছি স্যার আমরা। আছো? তোমাদের নাম তো প্রথমে দেখতাম, আজকে নাই। এই তো স্যার মোটামুটি সবজন আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে ইন্ডিয়ান যারা আছে তারা আছে স্যার 2 জন। আছে, তারা কথা বলে না কেন? ইন্ডিয়ান ইন্ডিয়ান কাশ্মীর কি কি নাম ভুলে গেছে, ওদের তো চিনি না আমি এখনো। ইন্ডিয়ান কাশ্মীর কে কে আছে? ইন্ডিয়ান কাশ্মীর ইন্ডিয়া থেকে কেউ আসে? স্যার কাশ্মীরি নাই আমাদের ব্যাচে। ও, এটা গত ব্যাচে ছিল। 3-4 জন ছিল গত ব্যাচে। সাউথ ইন্ডিয়ান আছে স্যার। মনীষ নিউপেন নাকি? মনীষ নিউপেন, এটা কে? নেপালি। আচ্ছা, এখন কি আসছে? এখন তাহলে আমরা কি এখনো ওরা লগ ইন করতে পারেন এখনো? স্যার শুরু করে দেন স্যার। স্যার অনেকের নেটের সমস্যা থাকে তো স্যার, এই জন্য আর কি স্যার। এখন দেখো, এই এমএসসি অ্যান্টিজেনকে বা এই সেলকে আমরা তিনটা ক্লাসিফাই ভাগ করব। এখন সমস্যা হয় কি, এই যে ক্লাসগুলো না সবাই যদি, আমি বারবার করে বলি যে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসে মিল থাকবে, যদি না থাকে তখন সমস্যা হয় ভবিষ্যতে হয়তো বুঝতে পারবে না তখন। ইমিউনোলজি খুব ইজি জিনিস, যদি ঠিকমতো ক্লাস করা যায় আর বুঝে পড়ে, তাহলে এটা একদম মানে কি জলবৎ রং। এটা মুখস্থ করে কিচ্ছুই খেয়াল থাকবে না, কিছুই বুঝবে না। 60 জন।
আচ্ছা, এমএসসি অ্যান্টিজেনকে আমরা তিনটা ক্লাসে ভাগ করব। একটা হলো যে কার উপর ভিত্তি করে, কেমিক্যাল স্ট্রাকচার, টিস্যু ডিস্ট্রিবিউশন এবং ফাংশন। কেমিক্যাল নেচারে ভাগ করব, টিস্যু কোথায় থাকে এবং তার ফাংশন কি, এইটা উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করবো। ক্লাস 1 এমএসসি মলিকুল, ক্লাস 2 এমএসসি মলিকুল এবং ক্লাস 3 এমএসসি মলিকুল। ঠিক আছে, প্রতিটা আমরা এখন ডিসকাস করব। যে ক্লাস 1 এমএসসি মলিকুল বলা হয় কাকে? The product of the gene of HLA A, HLA B and HLA C called MSC class 1 antigen. পরের ফিগার আছে। ডিস্ট্রিবিউশন থাকে কোথায়? Expressed on all nucleated cells including platelet. যতগুলো নিউক্লিয়েটেড সেল আছে সবগুলোতেই তারা থাকে, ক্লাস 1টা। ঠিক আছে, এবং এরা কি করে? ডিলস উইথ দ্য এন্ডোজেনাসলি প্রডিউসড পেপটাইড সাচ এস ভাইরাল অ্যান্টিজেন। The peptides are thus produced are presented to the CD helper CD8 CD8 positive T cell. আর ক্লাস 2 কাকে বললাম? Product of the gene of HLA-DP, HLA-DQ and HLA-DR is called MSC2 antigen. ডিস্ট্রিবিউশন কোথা থাকে? আমরা আগে জানছি অ্যান্টিজেন প্রেজেন্টেড সেল যখন বানানো হলো, ক্লাস 2 এমএসসি মলিকুল থাকে অল অ্যান্টিজেন প্রেজেন্টেড সেলের মধ্যে থাকে ডিস্ট্রিবিউশন। এবং এরা করবে ডিলস উইথ দ্য এক্সোজেনাস ফরেন অ্যান্টিজেন দ্যাট ওয়ার ট্যাকেন ইনসাইড দ্য সেল অ্যান্ড প্রসেসড। The resultant peptides is presented to helper T cell. A class 3 MSC molecule কাকে বলা হয়? Product of the gene located in between HLA-B and HLA-DR is called MSC class 3 antigen. It is soluble antigen secreted in circulation and not expressed on cell surface. এবং MSC class 3 কে থাকে কি কি? যেমন আছে কমপ্লিমেন্ট, কম্পাউন্ড C4, কমপ্লিমেন্ট 2, টিউমার নেক্রোস ফ্যাক্টর আলফা, বিটা অ্যান্ড লিম্ফোটক্সিন। কিছুই বুঝলা না? এখন আমার ফিগারে যাই, দেখো। এটা হলো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা উপরেরটা হলো একটা জিন, শর্ট আর্ম ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের এটা একটা ক্রোমোজোমের একটা হলো ফিগার। ঠিক আছে, ক্রোমোজোমের একটা ফিগার এবং শর্ট আর্ম। এর মধ্যে এখানে তোমার জিন অনেকগুলো আছে, যেমন HLA-A, HLA-B এবং HLA-C। এটা একটা গ্রুপ। আর এই সাইডে দেখো আরেকটি আছে HLA-DP, DQ এবং DR, PQR। তাহলে ABC হলো, আর DP, DQ, DR, DPQR। আর এই B আর C এর মাঝে আরেকটা কম্পোনেন্ট আছে, এটা একটা মানে জিন। তা তিনটা জিন তিন জায়গায় থাকলো। ঠিক আছে, এখন ক্লাস 1 এমএসসি মলিকুল থাকে কোথায়? আমি বললাম কি, প্রোডাক্ট অফ দ্য জিন অফ HLA-A, B and C is called class 1 MSC molecule. ঠিক আছে, এটাকে বলবো। আর ক্লাস 2 কাকে বলবো? the product of the gene of HLA-DP, DQ এবং DR is called class 2 MSC molecule. আর তোমার প্রোডাক্ট অফ দ্য জিন বিটুইন HLA-B এবং HLA-DR, এটাকে বলতেছি ক্লাস 3 এমএসসি মলিকুল। ঠিক আছে, ডেফিনিশন বুঝলা তো নাকি? তাহলে এটা একটা জিন, অত কিছু জিনটা অত কিছু বুঝবা না,
সংক্ষেপে জানো তোমরা যে জিনটা এই সেলের জিনটা আমরা তিনটা গ্রুপে ভাগ করতেছি জিনটাকে। একটা হলো এই সেলে এ, এটা হলো এই সেলে বি এবং এই সেলে সি, এটা একটা জিন। এটা আরেকটা গ্রুপ ভাগ করতেছি এই সেলে ডিপি ডিকিউ এবং ডিআর। আর মাঝে হলো বি আর ডিআর এর মাঝে এই সেলে বি এবং এই সেলে ডিআর এর মাঝে আরেকটা গ্রুপ আছে। এই হলো জিন। এখন আমরা জানি যে এই সেলে অ্যান্টিজেন কাকে বলা হয়, যে প্রোডাক্ট অফ দ্য জিন অফ এই সেলে মলিকুল ইজ কল্ড দ্য প্রোডাক্টকে বলতেছি হলো এই সেলে মলিকুল, এমএসসি মলিকুল। এখন এমএসসি ওয়ান মলিকুল কাকে বলা হয়, এই সেলে এ বি এন্ড সি ইজ কল্ড এমএসসি ক্লাস ওয়ান অ্যান্টিজেন। হ্যাঁ, আর এই সেলে ডিপি ডিকিউ এবং ডিআর ইজ কল্ড ক্লাস টু এমএসসি মলিকুল। হ্যাঁ, আর প্রোডাক্ট অফ দ্য জিন বিটুইন এই সেলে বি এন্ড এই সেলে ডিআর ইজ কল্ড MSC3 মলিকুল। এখন এই যে এই সেলে এই ক্লাস 1 মলিকুল এটা থাকে কোথায়, ডিস্ট্রিবিউশন কোথায় থাকে, অল নিউক্লিয়েট সেলস ইনক্লুডিং প্লাটলেট। আর ক্লাস 2 মলিকুল থাকে কোথায়, আমরা আগে জানছি থাকে শুধু অ্যান্টিজেন প্রেজেন্ট সেলে। আর ক্লাস 3 থাকে কোথায়, এগুলো কিন্তু সেলে থাকে না, এগুলো থাকে তোমার হলো সলুবল কম্পোনেন্ট, সিক্রেশনে থাকে, ব্লাডে থাকে। এগুলোর মধ্যে এক্সাম্পল কি, কমপ্লিমেন্ট 3, কমপ্লিমেন্ট 4, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং লিম্ফোটক্সিন, এই কয়েকটা হলো তোমার হলো ক্লাস 2 মলিকুল। এখন আমরা আসো ওই জিনিসটা আবারও আমরা যাই, আমরা আগে যাই। দেখো তাহলে আমরা ডেফিনিশন বললাম। এখন এই যে এইখানে এখন আসো ডিলস উইথ দ্য MSC1 molecule, কি হলো, ডিলস উইথ দ্য এন্ডোজেনাসলি প্রোডিউসড পেপটাইডস সাচ এস ভাইরাল অ্যান্টিজেন, এবং এগুলো কি করবে, দে আর প্রেজেন্টেড টু দ্য CD8 পজিটিভ টি সেল। ঠিক আছে, এটা যার নাম এন্ডোজেনাসলি প্রোটিন। আর MSC2 টা যার নাম কি, that deals with the exogenous foreign antigen that were taken inside the cell and processed. এবং resultant peptides are presented to CD4 helper T cell. তাহলে এটা আমরা আলোচনা করি। তোমরা ফিগারটা বাইর করো। ওই যে বললাম যে যেটা হলো রিমুভ ম্যাক্রোবায়োলজি 1 লেভেলসন একটা ফিগার দেখাছিলাম না, ওই ফিগারটা বাইর করো। ওখানে দেখো ওই ফিগারটা নিয়ে আমি বলছি সবসময় আলোচনা করব। ওই ফিগারটা দেখো, প্রথম যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করলো, তখন প্রথম কে যাবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সাসেস ম্যাক্রোবেস, তাই তো। ম্যাক্রোবেস কি করবে, সেই সেলটাকে ইনগালভ করবে, ফ্যাগোসাইট করবে। ফ্যাগোসাইট কিভাবে করে সেটা তো তোমরা জানো। ফ্যাগোসাইট করার পরে সে কি করলো, তাকে ভেঙে দিল, ব্রোকেন ডাউন ইনটু স্মল পিসেস, এবং আলটিমেটলি কি করলো, স্মল পেপটাইডে পরিণত করলো, তাই তো। স্মল পেপটাইডের সঙ্গে আবার কে বাইন্ড করবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে কি আছে, MSC2 মলিকুল, MSC2 এর সঙ্গে বাইন্ড করলো। বাইন্ড করার পরে দেখো ফিগারটা মিলে, দেখো MSC2 এর সঙ্গে বাইন্ড করে তারা আসলো কোথায়, সেল সারফেসে। সেল সারফেস যখনই চলে আসলো, সেটাকে আবার রেকগনাইজ করবে কে, হেল্পার টি সেল, প্রো টি সেল রিসেপ্টর, তাই না। তাহলে এটা তোমার হলো, যেহেতু ওই ব্যাকটেরিয়া ভাইরাস এটা কি বাইরে থেকে তৈরি, ভিতরে প্রবেশ করলো না, করলো তো, ওটাকে আমরা বলি, এই জন্য বলি এক্সোজেনাস ফরেন অ্যান্টিজেন। ঠিক আছে, বুঝলো তো। আর আরেকটা MSC1টা দেখো, একটা ভাইরাস মনে করো প্রবেশ করলো, বা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া প্রবেশ করলো, করার পরে সে অলরেডি আমাদের ইনফেকশন করে ফেলছে। তারা ভাইরাস ইনফেকশন করে কোথায়, সেলের ভিতরে, তাই তো। প্রথম তারা সেলের ভিতরে প্রবেশ করবে, সেখানে মাল্টিপ্লাই করবে, হ্যাঁ, এবং সেল কিছুটা তাদেরকে ডিস্ট্রয় করে দেবে। এখন ডিস্ট্রয় করার পরে সেখানে স্মল পেপটাইড তৈরি হলো, এবং ওই সেলে এগুলো কি, ওই সেলগুলো কি নিউক্লিয়েটেড সেল, তাই তো। এখানে কি থাকে, অল নিউক্লিয়েটেড সেলে কি থাকে, কোন অ্যান্টিজেন থাকে, MSC1 এর সঙ্গে বাইন্ড করলো, করে সেল সারফেস যখন চলে আসলো,
তখন ওই তোমার টি সেল, সাইটোটক্সিক টি সেল বা CD8+ টি সেল, এইটা তাকে চিহ্নিত করলো। ঠিক আছে, চিহ্নিত করে তখন ওই ভাইরাস ইনফেক্টেড সেলকে সে ডিস্ট্রয় করে দেবে। তাহলে এটা তো কিন্তু সেলের উপরে, এই যে অ্যান্ড্রোজেনাসলি বলা হয় কি জানো, এটা যেহেতু সেলের উপরে একটা সেলেরকে ইনফেকশন করছে, সেলের ভিতরে সে মাল্টিপ্লাই করলো, তারপরে ভেঙে গেল, তাহলে এটাকে আমরা বলবো অ্যান্ড্রোজেনাসলি প্রোডিউসড পেপটাইড। কালকে একজন কিন্তু কোশ্চেন করছিল এটা, এখন সে কি বুঝছে এটা? কালকে কোশ্চেন কে করছিল? আমি বলেছিলাম যে আজকে এটা অ্যান্সার দেবো, আগে আগে অতটা বলি নাই কালকে। কালকে কি কোশ্চেন কে করছিল, বুঝছো তুমি? হ্যালো হ্যালো, না কালকে এই এসে কি তোমার জল প্রশ্ন করছিল, তোমার জল। আচ্ছা, তারপরে ক্লাস 3 এমএসসি মলিকুল, এটা অলরেডি এটা এটা থাকবে কোথায়? ক্লাস 3 এমএসসি মলিকুল থাকবে। এটা এগুলো এগুলো হলো তোমার থাকবে তোমার সলুবল অ্যান্টিজেন, এই জন্য থাকবে তোমার সার্কুলেশন থাকবে এবং তোমার সেলে থাকবে না। এবং এর মধ্যে কি কি আছে? কমপ্লিমেন্ট কম্পাউন্ড, যেমন হলো কমপ্লিমেন্ট 4, কমপ্লিমেন্ট 2, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, আলফা, বিটা এবং লিম্ফোটক্সিন, এই কয়েকটা হলো এমএসসি মলিকুল। এখন এগুলোর আমরা এখন বায়োলজিক্যাল ইম্পর্টেন্স জানবো এবং হলো ফাংশন জানবো। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি? একটা হলো অ্যান্টিজেন রিকগনিশন করা, আরেকটা হলো তোমার হলো রোল ইন অর্গান ট্রান্সপ্লান্টেশন, আরেকটা হলো রোল ইন অটোইমিউন ডিজিজ। তিনটা হেডলাইনে ভাগ করে নাও। আচ্ছা, অ্যান্টিজেন রিকগনিশন, এখানে কি কি হয়? যে ওই যে বললাম যে আগে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে কি টেক আপ করলো, ইনগাল্ভ করলো, তারপর তাকে মেরে ফেললো এমএসসি, তারপরে 2 এর সঙ্গে বাইন্ড করলো বা এমএসসি 1 এর সঙ্গে বাইন্ড করলো, করে তারপরে কি হলো, সে সেল সার্ভিস আসলো, তারপর হেল্পার টি সেল বা অথবা CD8+ টি সেল তাদেরকে রিকগনাইজ করতেছে। যদি ওই স্মল পেপটাইড যদি এমএসসি 1 এর সঙ্গে বাইন্ড করে, তাহলে রিকগনাইজ কে করবে? সাইটোটক্সিক টি সেল স্যার। CD8+ টি সেল। আর যদি এমএসসি 2 এর সঙ্গে বাইন্ড করে, তাহলে চিহ্নিত করবে কোথায়? কে করবে? স্যার হেল্পার টি হেল্পার টি সেল। তাহলে এই যে কারো জন্য লাগতেছে হেল্পার টি, কারো জন্য লাগছে এমএসসি 1, কারো জন্য সাইটোটক্সিক। লাগছে এমএসসি 2। তাহলে এই যে ভ্যারিয়েশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে এমএসসি রেস্ট্রিকশন। ওটা কালকে আমরা পড়েছিলাম ওই জিনিসটাই। তাহলে অ্যান্টিজেন রিকগনিশন, এখানে দেখো CD4+ হেল্পার টি সেল and CD8+ cytotoxic T cell cannot recognize antigen directly. Directly antigen কে তারা রিকগনাইজ করতে পারে না আনলেস বাউন্ড উইথ MSC। যখনই বাইন্ড করবে তারপরে চিহ্নিত করবে, এছাড়া চিহ্নিত করতে পারবে না। They can recognize the antigen when it is associated with MSC molecule, ঠিক আছে? এবং তারপর আসলে CD4 helper T cell can recognize the antigen when it is presented with MSC class 2 MSC molecule. আর cytotoxic T cell করছে can recognize antigen when it is presented with MSC class 1 molecule. This requirement to recognize antigen in association with a cell-bound MSC protein is called the MSC restriction. তাহলে গতকালকে আমরা পড়েছিলাম MSC restriction কাকে বলা হয়, আজকেও পড়লাম। তাহলে অনেকে ভাইভাতে অ্যান্সার দেওয়ার সময়, এটাকে ভাইবা রিটার্ন সব জায়গায় আসে, অনেকে বলে কি অ্যান্টিজেন প্রেজেন্টেশন, যখন বলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এটা কি তাই হবে? অ্যান্টিজেন প্রেজেন্টেশন করা যাবে না। অ্যান্টিজেন প্রেজেন্ট কে করে? এপিসি সেল স্যার। এপিসি সেল অ্যান্টিজেন প্রেজেন্ট সেল করবে। আর এখানে বলতে হবে অ্যান্টিজেন রিকগনিশন করবে, অ্যান্টিজেনকে চিহ্নিত করার কাজে হেল্প করবে, ঠিক আছে? এটা তোমার ক্লিয়ার বলছে। তারপরে রোল অফ এমএসসি অ্যান্টিজেন ইন অর্গান ট্রান্সপ্লান্টেশন। এখন এই এমএসসি অ্যান্টিজেন গুলো আমরা কি আগে বললাম যে একই স্পেসিস কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে, এই জন্য এগুলোকে বলা হয় অ্যালো অ্যান্টিজেন, ঠিক আছে? এখন এই জন্য যদি অর্গান ট্রান্সপ্লান্টেশন করা হয়, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়,
তখন এগুলো কিন্তু ম্যাচিং করা হয়। যদি ম্যাচিং না করা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে কিডনিটা ড্যামেজ হয়ে যাবে, তাই তো? এটাই বলা হচ্ছে। তাহলে MSC antigen is an alloantigen, that is কি যেন বলা হচ্ছে, they are different in different individual of same species, একই স্পিসিস কিন্তু পার্সন টু পার্সন ডিভাইড করতে হবে। ফর এক্সাম্পল, MSC antigen of kidney cells of one individual is different from MSC antigen of kidney cells to another individual, ঠিক আছে? এখানে যদি কি করতে হবে তাহলে, অর্গান ট্রান্সপ্লান্ট করার আগে আমরা কি কি করি? সো ইট ইজ এ গ্রেট ভেরি ইম্পর্টেন্ট রোল ইন অর্গান ট্রান্সপ্লান্টেশন, লাইক ব্লাড গ্রুপিং করতে হয়, এসএলএ টাইপিং করা হয়, তারপরে ম্যাচিং করা হয়, তিনটা করা হয় কিন্তু, ঠিক আছে? যদি এগুলো না করা হয় তাহলে, যদি ম্যাচিং না করলে তাহলে অর্গান কি হবে? রিজেকশন হয়ে যাবে। ফর দিস রিজন, বিফোর পারফর্মিং ট্রান্সপ্লান্টেশন, the ASL antigen must be well matched, otherwise immunological reaction will be occur and transplantation is rejected. এই হলো তোমার অর্গান ট্রান্সপ্লান্টেশন একটা রোল আছে। আরেকটা রোল কি? অটোইমিউন ডিজিজ। কিছু কিছু তোমার MSC অটোইমিউন ডিজিজ আছে যার সঙ্গে লিঙ্ক আছে তোমার এই যে MSC অ্যান্টিজেনের উপর লিঙ্ক আছে। Certain of autoimmune disease show significant association with particular ASL antigen, যেমন কি ankylosing spondylitis, Richter syndrome, acute anterior uveitis, certain post-infectious arthropathy, এগুলোর সঙ্গে লিঙ্ক আছে ASL B27। দু একটা এক্সাম্পল জানো, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এর সঙ্গে লিঙ্ক আছে ASL DR4। টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এর সঙ্গে লিঙ্ক আছে ASL DR3 অথবা DR4 অথবা বোথ, দুটোর সঙ্গে লিঙ্ক আছে। আরেকটা হলো SLE সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, মাইসথেনিয়া গ্র্যাভিস, গ্রেভস ডিজিজ, Sjogren সিনড্রোম, এগুলোর সঙ্গে লিঙ্ক আছে ASL DR3, ঠিক আছে? এই তোমার লিঙ্ক। এই কয়েকটা আমরা দু একটা এক্সাম্পল দিও তাহলে হবে, সবগুলো না জানলেও হবে। এটা এখন জানতে হবে না। অটোইমিউন ডিজিজ আমরা যখন পড়বো, একটা ক্লাস আছে অটোইমিউনিটি, তখন আমরা এটা জানবো। আচ্ছা, আজকে 67%, কেন এত কম কেন? বেশি দিগ্গজ হওয়া তো খুব খারাপ। এখন আমরা আসি ফাংশন অফ MSC। এতক্ষণ আমরা যে জানলাম যে তোমার কি বায়োলজির ইম্পর্টেন্স, একই জিনিসই তো সবগুলো হবে না। ফাংশনটা হলো দুটো, একটা হলো যে MSC molecular essential for recognition of antigen by T cells, যেটা অলরেডি আমরা জানলাম। T helper cell can recognize the antigen when it is binds with the MSC2 molecule. আবার cytotoxic T cell can recognize antigen when it binds with the MSC1 molecule, ঠিক আছে? এই হলো একটা রোল। আরেকটা রোল কি? এই যে MSC ক্লাস 3 প্রোডাক্ট, এগুলো কি সলুবল অ্যান্টিজেন, এবং এর মধ্যে কিছু কমপ্লিমেন্ট কম্পোনেন্ট আছে যেগুলো অনেক কাজ আছে, যেগুলো আমরা কমপ্লিমেন্ট যখন করবো তখন আমরা এগুলো জানবো। আপাতত এটুকু জানে রাখো যে MSC ক্লাস 3 প্রোডাক্ট আর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সিস্টেম অ্যান্ড রেসপন্সিবল ফর ম্যানি সেলুলার ইভেন্টস। পরে জানবো, এইটুকু আপাতত জেনে রাখো। এটা এই হলো তোমার ফাংশন। এখন এই যে পরীক্ষা, এটা গতবারের সম্ভবত আসছিল, এই যে এই সেলে ডিটেকশন আমরা কি করি, কোন মেথডে করি, শুধু নামগুলো জানে রাখো। আমরা এগুলো বোঝানোর কিছু নাই, বোঝাতে গেলে অনেক তোমাদের এই লেভেলের প্রয়োজন নাই, শুধু নামগুলো জানে রাখো। একটা সেরোলজিক্যাল মেথড, দুই নম্বর সেলুলার মেথড, আর একটা হলো মলিকুলার মেথড। সেরোলজিক্যাল মেথডের মধ্যে হলো কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট লিম্ফোসাইটোটক্সিক টেস্ট, আরেকটা হলো দুই নম্বর ক্রস ম্যাচিং। সেলুলার ইভেন্টের মধ্যে মিক্সড লিম্ফোসাইট কালচার MLC, আরেকটা আছে হলো সেল মেডিয়েটেড লিম্ফোসাইটোটক্সিক টেস্ট CML টেস্ট, আর মলিকুলার মেথডের মধ্যে হলো PCR। এই কয়েকটা শুধু নাম সরকারি জানা রাখো, যাতে রিটেনে লিখতে পারো। এটা গত বছরে আসছিল। এটা এখন আমরা আসলে এতক্ষণ আমরা আলোচনা করলাম ট্রান্সপ্লান্টেশন আলোচনা করলাম, তাই তো, বা গ্রাফটিং, টিস্যু গ্রাফটিং, একই জিনিসই। এখানে ডিফাইন কিভাবে করব? যেমন একজনের ধরো কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনি নষ্ট হয়ে গেছে, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, তাহলে কি করা হয়? তখন অন্য একজনের কাছ থেকে ভালো কিডনি নিয়ে তাকে ওই যে খারাপ কিডনিটা রিপ্লেস করা হলো।
এটাই হলো ট্রান্সপ্লান্টেশন। তাহলে আমরা বলি যে ইট মিনস রিপ্লেসমেন্ট অফ ডিজিজড অর্গান অর টিস্যু বাই হেলদি অর্গান অর টিস্যু, এটাকে বলা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। হ্যাঁ, টাইপ কি আছে? অটোগ্রাফট আছে, সিনজেনিক গ্রাফট বা আইসোগ্রাফট, জেনোগ্রাফট অর হেটারোগ্রাফট, আর একটা হলো অ্যালোগ্রাফট অর হোমোগ্রাফট। হ্যাঁ, অটোগ্রাফট। তাহলে এই চারটা আমরা এখন একটু সামান্য আমরা ডিসকাস করব। পরীক্ষা কিন্তু আসে, কিন্তু ভাইভাতে ধরবো, রিটেনে ধরবো। অটোগ্রাফ, অটো নিজেরই ট্রান্সফার অফ ওয়ান ইন্ডিভিজুয়ালস ওয়ান টিস্যু টু অ্যানাদার সাইট ইন দ্য বডি এবং অলওয়েজ পার্মানেন্টলি অ্যাকসেপ্টেড। এখানে কি হয় দেখো, অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, হয় কি হয়, বিশাল ল্যাসারেটেড ইনজুরি হয়, বা তোমার বার্নিং হয়, বার্ন। সেক্ষেত্রে কি হয়, যেখানে ম্যাসিভ আকারে পড়ে যায় বা তোমার ল্যাসারেটেড ইনজুরি হয়, তখন তোমার স্টিচ দিয়েও কিন্তু হয় না, কিন্তু সেখানে তোমার স্কিন একবারে মানে কি থাকেই না। তখন আমরা করি কি, শরীর একটা মনে করো হাতে হাত পুড়ে গেল বা তোমার হাত তোমার এখানে ল্যাসারেটেড ইনজুরি হলো, তখন পা থেকে আমরা তোমার এই যে স্কিন নিয়ে স্কিনটা আমরা ওখানে গ্রাফটিং করি। ঠিক আছে, একই পার্সন, অন্য পার্সন না, একই পার্সন, কিন্তু এক সাইড থেকে আরেক সাইডে নিচ্ছি, এটাকে বলা হয় তোমার হলো অটোগ্রাফট। তাহলে এক্সাম্পল হলো স্কিন গ্রাফটিং। তাহলে ট্রান্সফার অফ ওয়ান ইন্ডিভিজুয়াল ওয়ান টিস্যু টু অ্যানাদার সাইড ইন দ্য বডি, একই পার্সনের টিস্যু দেবো কি এক সাইড থেকে আরেক সাইডে দেবো, এটাকে বলা বলা হচ্ছে অটোগ্রাফট, যেমন স্কিন গ্রাফটিং। তারপর হলো সিনজেনিক গ্রাফট বা আইসোগ্রাফ। একই কাকে বলো, এটা কাকে বলো, সিনজেনিক, আইসোগ্রাফ একই রকম। এখানে ট্রান্সফার টিস্যু বিটুইন জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ আইডেন্টিক্যাল টুইন। এক পার্সন থেকে আরেক পার্সনকে দিব, কিন্তু তাদের যে জেনেটিক ক্যারেক্টার একই হতে হবে। যেমন টুইন প্রেগনেন্সি, টুইন বেবি যারা হয়, জন্মজ যারা বাচ্চা, তাদের কিন্তু মোটামুটি জেনেটিক কিন্তু সিমিলার থাকে, একবারে মোস্ট সবকিছু সিমিলার থাকে কিন্তু। ঠিক আছে, জেনেটিক স্ট্রাকচার সেম থাকে। ওই জন্য যদি ওই ক্ষেত্রে যদি ওই যে একজনের কিডনি আরেকজনকে দেওয়া হয়, তখন কিন্তু তোমার গ্রাফট রিজেকশন হয় না, এটা খেয়াল রাখো। ওই জন্য তোমার কিন্তু অলরেডি অনেকে জানো এটা, যে ট্রান্সফার অফ টিস্যু বিটুইন জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ আইডেন্টিক্যাল টুইনস, এবং অলওয়েজ অলমোস্ট অলওয়েজ টেক্স পার্মানেন্টলি, এবং এগুলো গ্রাফটিং গ্রাফট রিজেকশন হয় না। তাহলে এটা হলো আইসোগ্রাফ। জেনোগ্রাফ বা হেটারোগ্রাফ, এখানে হলো কি স্পেসি ভিন্ন, এক স্পেসিস থেকে আরেক স্পেসিসকে এখানে টিস্যু দেওয়া হচ্ছে। যেমন তোমার বানরের একটা কিডনি মানুষকে দেওয়া হচ্ছে, বানরের হার্ট মানুষকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে স্পেসিস কি দুইটা না? এটাকে বলা হচ্ছে তোমার হেটারোগ্রাফ বা জেনোগ্রাফ, ট্রান্সফার অফ টিস্যু বিটুইন ডিফারেন্ট স্পেসিস। এখানে সমস্যা হলো কি, সায়েন্টিস্ট এখনো চেষ্টা করতেছে, কিন্তু এখনো কিন্তু সফলকাম হতে পারে নাই, এবং এই অলওয়েজ রিজেক্টেড বাই অ্যান ইমিউনোকম্পিটেন্ট রেসিপিয়েন্ট। এখনো কিন্তু এটা সফলকাম হতে পারে নাই। শেষে আরেকটি কি আছে, অ্যালোগ্রাফ আর হোমোগ্রাফ। এখানে একই স্পেসিস, যেমন হিউম্যান স্পেস, এক পার্সন থেকে আরেক পার্সনকে দেব, এটাকে বলা হচ্ছে অ্যালোগ্রাফ বা হোমোগ্রাফ। A graft between genetically different members of the same species, that is from one human to another. এটাই সচরাচর করা হয়। আর টুইন বেবি কয়টা তুমি পাবা, তাই তো? এখানে কিন্তু এইটা জানি রাখো। তাহলে একটা প্রথম জানলাম হলো অটোগ্রাফ হলো কি একই পার্সনের এক সাইড থেকে আরেক সাইডে দিলাম। আর আইসোগ্রাফ করা হলো কি, যে যদি এক পার্সন আরেক পার্সনকে দেবো, কিন্তু তাদের জেনেটিক যে ক্যারেক্টার দুইজনের সেম থাকবে, যেমন আইডেন্টিক্যাল টুইন। আবার তিন জানলাম কি স্পেসিস ভিন্ন, যেমন বানরের কিডনি মানুষকে দান করলাম, ঠিক আছে, সেটা হলো হেটারোগ্রাফ বা জেনোগ্রাফ। আর আরেকটা বললাম কি ওর অ্যালোগ্রাফ, এখানে একই স্পেসিসের মধ্যে দেওয়া আছে, সেটা হিউম্যান টু হিউম্যান, এক মানুষ থেকে আরেক মানুষকে দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যালোগ্রাফ বা হোমোগ্রাফ। এই চারটা আমরা পড়লাম। এখন এই যে আমরা দিলাম, বেশ করে যে এই যে অ্যালোগ্রাফ দেওয়া হলো, হোমোগ্রাফ দেওয়া হলো, এই ক্ষেত্রে কিছু সমস্যা হয়।
গ্রাফট রিজেকশন হয়, ঠিক আছে, গ্রাফট রিজেকশন হয়, যে টিস্যু গ্রাফটিং ঠিক মতো না করা হয় বা আরো অনেক কারণে তোমার গ্রাফটিং রিজেকশন হয়। এই গ্রাফট রিজেকশন হয়, এটাকে আমরা ভাগ করব তিনটা ভাগে। তার উপর ভিত্তি করে একটা টাইমিং, মরফোলজি এবং আন্ডারলাইং মেকানিজম তিনটার উপর ভিত্তি করে ভাগ করব। একটা হাইপার অ্যাকুট অ্যালোগ্রাফট রিজেকশন, অ্যাকুট অ্যালোগ্রাফট রিজেকশন, আরেকটা হলো ক্রনিক অ্যালোগ্রাফট রিজেকশন। তিনটা ভাগে ভাগ করলাম। হাইপার অ্যাকুট, অ্যাকুটটাকে বলতেছে হাইপার অ্যাকুট, আমার হলো অ্যাকুট আর ক্রনিক, তাই তো? অ্যাকুট ক্রনিক আর অ্যাকুটটাকে আরেকটা বলতেছে হাইপার অ্যাকুট। হাইপার অ্যাকুট কেন বলা হচ্ছে দেখো। এখন ধরো একটা সার্জন অপারেশন করতেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করবে, দেখা যায় কি কিডনি ট্রান্সপ্লান্ট করতেছে, করতে করতে অপারেশন করতেছে, ওই যখনই সেই ট্রান্সপ্লান্ট করতেছে সঙ্গে সঙ্গে দেখা গেল যে সেলটা তোমার রিজেকশন করে ফেললো, অথবা তোমার 1 ঘন্টা পরে রিজেকশন করলো, ঠিক আছে, মানে র্যাপিডলি। এটাকে বলা হচ্ছে হাইপার অ্যাকুট, এই জন্য বলা হচ্ছে হাইপার অ্যাকুট গ্রাফট রিজেকশন। এখানে কি হলো, occurs within minutes or hours after transplantation। এই ট্রান্সপ্লান্ট করা হলো, মিনিটের মধ্যেই রিজেকশন করা হয়ে যায়, অথবা কয়েক ঘন্টার মধ্যেই হয়ে যাবে। কি যেন, ডিউ টু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন বাই প্রিফর্ম অ্যান্টিবডিজ ইন রেসিপিয়েন্ট সার্কুলেশন। যে তোমার কিডনিটা নিচ্ছে তার মধ্যে আগে থেকে অ্যান্টিবডি তৈরি করা থাকে, যার ফলে ওই যে প্রথম যে কিডনি দিচ্ছি ওটা কি একটা অ্যান্টিজেন, তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করে ওটা তোমার রিজেকশন হয়ে যাবে। এবং এই যে অ্যান্টিবডিটা তৈরি হলো, কি যেন তৈরি হয়, মনে করা হয় যে কোনো পার্সনকে যদি আগে থেকে যদি ব্লাড যদি দেওয়া হয়, ঠিক আছে, তারপরে আগে যদি তোমার ট্রান্সপ্লান্ট আগে করা হয়, এটা একটা কারণ। আবার প্রিভিয়াস প্রেগন্যান্সি, আগে তার প্রেগন্যান্সি হয়েছে, এই তিন ক্ষেত্রে কিন্তু এই মেথডটা হয়। তাহলে হাইপার অ্যাকুট গ্রাফট রিজেকশন হলো occurs within minutes or hours after transplantation, কয়েক মিনিটের মধ্যে অথবা কয়েক ঘন্টার মধ্যেই। ইভেন সার্জন অপারেশন করতেছে ওই সময় রিজেকশন হয়ে গেল, ডিউ টু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হুইচ আর প্রিফর্মড ইন রেসিপিয়েন্ট সার্কুলেশন। এটা কি যেন হতে পারে, প্রিভিয়াস ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, প্রিভিয়াস ফেল ট্রান্সপ্লান্ট হতে পারে, এবং প্রিভিয়াস প্রেগন্যান্সির জন্য হতে পারে। অ্যাকুট কাকে বলবো, ওটা হলো তোমার কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা। আর এই যে অ্যাকুট রিজেকশন বলবো যে occurs within days to weeks, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ আফটার ট্রান্সপ্লান্টেশন। এটাকে বলবো অ্যাকুট রিজেকশন। অ্যাকুট রিজেকশন ইজ এ কম্বাইন্ড প্রসেস ইন হুইচ বোথ সেলুলার অ্যান্ড হিউম্যান টিস্যু ইনজুরিজ কন্ট্রিবিউট। এখানে সেল মেডিয়েটেড এই যে টিস্যু রিজেকশন হয়, কি জানো, সেল মেডিয়েটেড ইমিউনিটি এবং হিউম্যান এবং অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, দুই কারণে এখানে রিজেকশন হতে পারে। আর ক্রনিক রিজেকশন কাকে বলবো, occurs months to years after transplantation। তাহলে হাইপার অ্যাকুট বললাম কি, occurs within মিনিটস টু আওয়ার্স। আর অ্যাকুটটা কাকে বললাম, occurs within days or weeks। আর ক্রনিক কাকে বললাম, occurs months to years after transplantation। আমরা ডেফিনেট করি এবং ধরি আমরা পরীক্ষায় এবং রিটেনে 80%। এখন এটার মেকানিজম, আমি কিন্তু মেকানিজম বললাম না, কেন মেকানিজম সংক্ষেপে বললাম, এগুলো মেকানিজম আরো অনেক আছে, তো তোমাদের লেভেলে মেকানিজম প্রয়োজন নাই, তোমরা এটুকুই জানো, তোমাদের কোশ্চেন আছে তোমরা সলভ করতে পারবা। আচ্ছা, এখন তাহলে এই হলো এমএসসি। এখন এক কাজ করি, অ্যান্টিজেন কিছুটা শুরু করি আজকে। অ্যান্টিজেন, হ্যালো, না স্যার আজকে থাক স্যার। স্যার 11টায় ক্লাস আছে স্যার। তাহলে কালকে কিন্তু অ্যান্টিজেন নেবো। অ্যান্টিজেন কিন্তু এই যে তোমার ক্লাস কোনটা গুরুত্বপূর্ণ, সবগুলোই। এখন কালকে নেবো অ্যান্টিজেন। অ্যান্টিজেন একটু বড় হবে, তোমার সময় আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে কালকে, তাহলে সেইভাবে কিন্তু তোমার প্রস্তুতি হবে কিন্তু, ঠিক আছে? 1.5 ঘন্টা সময় লাগবে অ্যান্টিজেন। জি স্যার। তো এটা কি বুঝলে? এটা তো জি স্যার। আমি বারবার বলি কি যে হয় কি, যখন তোমরা ওই যে এই যে ইয়েতে কেমন বুঝতেছে আমি জানি না, এগুলো ক্লাসে যখন ওই যে আমি বলি তখন বোঝার সুবিধা হয়, বুঝছো?
কিন্তু এই যে কি বলবো যে এই যে ভিডিওর মাধ্যমে নেওয়া হচ্ছে, এটা কতটুকু বুঝতেছে আমি জানি না। তা বোঝার চেষ্টা করো, ধৈর্য ধরে ইয়ে করো। আর পার্সেন্টেজ দৈনিক এক কথা কি বলবো, এই যে আজকে 66 67, এটা আমি আশা করি না, কারণ ওদের ক্লাস কি প্রয়োজন, ওরা দেখো পরে কিছুই বুঝবে না। যেমন সেদিন একটা ওই যে তোমার ইয়ে বললো, ওই যে ইরেগুলার স্টুডেন্ট আসো কি, সেদিন সে বললো স্যার ওই যে আপনার ইমিউনোলজি পড়তেছি কিছু বুঝতেছে না শীত। তো ওকে আমি বললাম যে যদি কিছু সবকিছু বোঝো তাহলে আমরা টিচাররা কি জন্য আছি, আমরা তোমাদের বুঝাই দেবো, তখন বুঝবা। তুমি এমনি ভরতে যাও, বুঝবা না। তো এই জন্য অনেকে যে আসতেছে না, এই যে অনেকে ক্লাস নাই, 100 জনের মধ্যে তোমার হলো 100 জন, অন্য সময় দেখা যায় 100 জন থাকে, তাই তো? আজকে 64, অর্ধেকই নাই। তো তারা কি এত দিগ্গজ হয়ে গেছে, এত বুঝবে? যতই চেষ্টা করুক বুঝবে না, যতই চেষ্টা করুক পরে কিন্তু তারা কিন্তু মূল্য দিতে হবে। এই জিনিসটা শুধু জানে রাখো, এবং পরীক্ষায় না বলতে পারলে কখনোই তোমার পাশ করা যাবে না, এটুকু খালি জানে রাখো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। স্যার ধন্যবাদ স্যার। ঠিক আছে, বলো। না, সফট কপি আমি দেবো না। তোমার পারলে তোমাদের ফ্রেন্ড আছে তাদের কাছ থেকে তোমরা ওই যে আমার শিটগুলো দেওয়া আছে, এগুলো ফটোকপি করে তোমাদের ঠিকানা দিয়ে তাদের তাদের কাছ থেকে সংগ্রহ করো। সফট কপি আমি দেই না। আর সফট কপি ভবিষ্যতে আমার প্ল্যান আছে, আমি একটা বই আমি তৈরি করব, ঠিক আছে? যার ফলে আমি এটা দেবো না, এই সফট কপি এখন দেবো না। এটা আমার ভবিষ্যৎ প্ল্যান আছে যে একটা বই